56 জাতিগোষ্ঠীর প্রায় 150 কোটি মানুষের বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতির দেশ চীন। চীনা সভ্যতার যেমন আছে 5000 বছরের ঐতিহ্য, তেমনি আধুনিক জ্ঞান বিজ্ঞান ও উদ্ভাবনেও সমান সচেষ্ট চীন। চীনের সদর অন্দরের নানা ঘটনার সবশেষ তথ্য উপাত্ত নিয়ে আমাদের আয়োজন জানা অজানা চীন। সঙ্গে আছি আমি সাজিদ রাজু। শুরুতে জানাবো মহাকাশে পাড়ি দেয়া নতুন 3 নভোচারীর খবর। স্পেস স্টেশন নির্মাণ কাজে প্রথম দফায় 3 মাস কাটিয়ে ফেরার পর দ্বিতীয় দফায় 6 মাসের জন্য মহাকাশে পাড়ি দিলেন আরেক দল চীনা নভোচারী। পুরনো ও চেনা যুদ্ধের ময়দানে এবার নামলেন এক নারীসহ 3 মহাকাশ যোদ্ধা। জটিল সব প্রক্রিয়া অনুসরণ করে মহাকাশ স্টেশনের গুরুত্বপূর্ণ যন্ত্রগুলোর পরীক্ষা নিরীক্ষা চালাবেন তারা। স্পর্শকাতর এই মহাকাশ যাত্রা খুব তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন তানজিদ বসুনিয়া। 16 অক্টোবর রাত 12টা বেজে 23 মিনিট। ঘুমে নিমগ্ন পৃথিবীতে আলোর প্রদীপ জ্বালিয়ে যাত্রা শুরু করল শেনচৌ 13। এ যেন শত অন্ধকার পেরিয়ে আলোর পথে চীনের স্বপ্নযাত্রার প্রতীক। উদ্দেশ্য মহাকাশে নিজেদের স্পেস স্টেশন নির্মাণের কাজ আরও এগিয়ে নেয়া। পুরনো পথে নতুন এই যুদ্ধে এবার বীর সেনানী চাই চিখাং, ওয়াং ইয়াফিং এবং ইয়ে কুয়াংফু। অভিযানের নেতৃত্ব দিচ্ছেন চীনের মহাকাশ যাত্রার পথিকৃৎ চাই চিখাং। 2008 সালে প্রথম চীনা নাগরিক হিসেবে স্পেস ওয়াক করেন বর্ষিয়ান এই নভোচারী। চীনের প্রথম মহাকাশ যাত্রার অংশও ছিলেন তিনি। আলোর এই পথযাত্রার সঙ্গী হয়েছেন নারী মহাকাশচারী ওয়াং ইয়াফিং। তিনি প্রথম চীনা নারী নভোচারী বা থাইকোনাট যিনি প্রবেশ করলেন নিজেদের তৈরি মহাকাশ স্টেশনে। উত্তর পশ্চিম চীনের চিউসুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে লং মার্চ 2F নামের রকেট বহনকারী বিশেষ যানে যাত্রা শুরু করেন নভোচারীরা। নির্ধারিত কক্ষপথে পৌঁছানোর পর ডকিং শেষে বেজিং সময় শনিবার সকাল 9টা 58 মিনিটে থিয়াংকংয়ের তিয়ানহে মডিউলের ঢাকনা খোলেন মিশন কমান্ডার মেজর জেনারেল চাই চিখাং। এরপর এই মডিউলে একে একে প্রবেশ করেন নারী নভোচারী সিনিয়র কর্নেল ওয়াং ইয়াফিং এবং সিনিয়র কর্নেল ই কুয়াংফু। নানাবিধ জটিল প্রক্রিয়া সম্পন্ন করে চীনা মহাকাশ স্টেশনের কোর মডিউলে সফলভাবে প্রবেশের পর পৃথিবীতে বার্তা পাঠান কমান্ডার চাই চিখাং। পাশেই সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলেন ওয়াং ইয়াফিং এবং ই কুয়াংফু। মিশন সফলে নিজেদের দৃঢ়তার কথা জানান চীন মহাকাশ স্টেশনে প্রবেশকারী প্রথম নারী ওয়াং ইয়াফিং। কাজের মাধ্যমে দেশের প্রত্যাশা পূরণের কথা জানান ই কুয়াংফু। চীনের নিজস্ব মহাকাশ স্টেশন নির্মাণ প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ মনে করা হচ্ছে এই মিশনকে। স্পেস স্টেশনের মূল প্রযুক্তিগুলোর চূড়ান্ত পরীক্ষা করা হবে এই যাত্রায়। 1000 মাইল দূরের মহাকাশে 6 মাস থাকবেন তারা। চীনের ইতিহাসে এতদিন ধরে মহাকাশে থাকার নজির নেই আর কারো। দীর্ঘ এই যাত্রায় 2 থেকে 3 বার শূন্যে হাঁটা সহ যন্ত্রপাতির পরীক্ষা ও মেডিসিনের কার্যকারিতা সহ নানা পরীক্ষা চলবে এই মিশনে। তাই তো সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে চীনের এই মহাকাশ যাত্রাকে। তানজিদ বসুনিয়া, সিএমজি বাংলা। বোয়াও ফোরাম ফর এশিয়ার আয়োজনে বিশ্ব অর্থনৈতিক উন্নয়ন ও নিরাপত্তা বিষয়ক সম্মেলনের প্রথম বৈঠক শেষ হল চীনের হোনান প্রদেশে। গেল 18 অক্টোবর শুরু হয়ে 3 দিন ব্যাপী এই সম্মেলন শেষ হয় 20 অক্টোবর বুধবার। এশিয়া ও বৈশ্বিক পর্যায়ে কোভিড-19 মোকাবিলায় করণীয়, কার্বন নিঃসরণ হ্রাস, টেকসই উন্নয়ন সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয় সম্মেলনে। এবারের সম্মেলনের মূল থিম ঠিক করা হয় অর্থনৈতিক নিরাপত্তা ও টেকসই উন্নয়ন। বিশ্বের বিভিন্ন দেশের রাজনীতিবিদ, ব্যবসায়ী নেতা, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয় শিক্ষক ও বিভিন্ন পর্যায়ের গবেষকরা এই সম্মেলনে যোগ দেন। চীন সবচেয়ে নির্ভরযোগ্য অংশীদার বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সম্প্রতি রাশিয়ার রাজধানী মস্কোতে অনুষ্ঠিত এনার্জি উইক ফোরামের আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন।
জ্বালানি সহ নানা খাতে দুই দেশ একে অপরের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে মন্তব্য করে পুতিন বলেন, প্রতি বছর উভয় দেশের মধ্যকার বাণিজ্য বাড়ছে। চীন রাশিয়া ইস্ট রুট প্রাকৃতিক গ্যাস পাইপলাইনের কাজ এক্ষেত্রে অন্যতম প্রকল্প বলেও উল্লেখ করেন পুতিন। চীনের তুলা চাষ নিয়ে বাধ্যতামূলক শ্রমের অভিযোগকে ভিত্তিহীন বললেন খোদ সিনচিয়াংয়ের চাষিরা। সম্প্রতি উত্তর পশ্চিম চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল সিনচিয়াংয়ের উইলি কাউন্টিতে তুলা চাষ নিয়ে এক সংবাদ সম্মেলন করে কৃষকরা। তারা বলেন, জীবন ও জীবিকায় সমৃদ্ধি আনতে কঠোর পরিশ্রমের মতো স্বাভাবিক ব্যাপারটিকে অযৌক্তিকভাবে বাধ্যতামূলক শ্রম হিসেবে প্রচার করছে চীন বিরোধী পশ্চিমারা। প্রযুক্তির মাধ্যমে বিজ্ঞানভিত্তিক তুলা চাষের কারণে তাদের আর্থসামাজিক জীবনে আমূল পরিবর্তন এসেছে বলেও উল্লেখ করেন কৃষকরা। আরও জানাচ্ছেন আজহার লিমন। চীনের উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল সিনচিয়াংয়ের ইলি কাউন্টি। হেক্টরের পর হেক্টর তুলা চাষের এই দৃশ্য পাখির চোখে ধরা দেয় আঁকা ছবির মতো। ইলি কাউন্টি বিখ্যাত প্রিমিয়াম তুলা তৈরিতে। এখানে ৬৬,০০০ হেক্টর জমিতে চাষ করা হচ্ছে পৃথিবী বিখ্যাত তুলা। ইলির কৃষক সামি ইউসুফ ও মারজান বুরহান তারা জানাচ্ছিলেন কি করে ইলির ৯৬% তুলা ক্ষেতকে প্রযুক্তিভিত্তিক চাষের আওতায় আনা হয়েছে, আর এতে তাদের জীবনে পরিবর্তনই বা হলো কতটা। ২০১৯ সালে আমার বন্ধু আমাকে ৭,০০০ ইউয়ান বেতনে কটন হারভেস্টারের একজন শিক্ষানবিশ অপারেটর হিসেবে যোগদান করালো। এই বছরই আমি পূর্ণ অপারেটর হিসেবে পদোন্নতি পেলাম। আমার বস আমার অধীনে আরও ২জন শিক্ষানবিশ দিলেন এবং আমার বেতন ১৪,০০০ ইউয়ান করলেন। এই যে ড্রোনটি দেখতে পাচ্ছেন, এর মাধ্যমে তুলা ক্ষেতে আমি জীবাণুনাশক স্প্রে করছি। তুলার ফল আসার আগে অন্তত ২ বার স্প্রে করতে হয়। এর মাধ্যমে আমি একদিনেই ৩৩ হেক্টর জমিতে স্প্রে করতে পারছি। গেল সপ্তাহে ইলিতে তুলা কৃষকরা এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। নিজেদের নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেন অনেকেই। তাদের দাবি, তুলা চাষে বাধ্যতামূলক শ্রমের যে অভিযোগ তুলছে পশ্চিমারা তা অযৌক্তিক। যেখানে আমরা জীবিকা উপার্জনের জন্য তুলা চাষ করছি, সেখানে চীন বিরোধী পশ্চিমাদের বাধ্যতামূলক শ্রমের অভিযোগ একেবারেই অযৌক্তিক। সংবাদ সম্মেলনে কথা বলেন ইলি কাউন্টির উপপ্রধান হে মিয়াও। তিনি বলেন, কৃষকদের এই হাসিমুখী বাধ্যতামূলক শ্রমের হাস্যকর অভিযোগের উপযুক্ত জবাব। আজহার লিমন, সিএমজি বাংলা। পরিবেশ বান্ধব ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থা আরও শক্তিশালী করার প্রতিশ্রুতির মধ্য দিয়ে শেষ হল দ্বিতীয় বেল্ট অ্যান্ড রোড মন্ত্রী পর্যায়ের জ্বালানি সম্মেলন। 2 দিনব্যাপী এই আলোচনার পর জ্বালানি সহযোগিতার টার্মস অব রেফারেন্সে সম্মত হয় সব পক্ষ। এই সম্মেলনে অংশ নিয়ে নতুন দেশ হিসেবে ফোরামে যুক্ত হয় মরক্কো ও কিউবা। দেখুন আমার করা একটি রিপোর্ট। দূষণ ও দুর্যোগ থেকে এই বিশ্বকে বাঁচাতে পরিবেশ বান্ধব নিরাপদ জ্বালানির যে বিকল্প নেই তা তো সবার জানা, কিন্তু এ ব্যাপারে সত্যিকারের পদক্ষেপ আছে খুবই কম। সবুজ জ্বালানি ব্যবহার উৎসাহিত করতে চীনের উদ্যোগে গড়ে তোলা এমন এক প্ল্যাটফর্ম বেল্ট অ্যান্ড রোড এনার্জি পার্টনারশিপ BREP। সদস্য দেশগুলোর মধ্যে টেকসই ও নিরাপদ জ্বালানি ব্যবহার ও সহযোগিতার ব্যাপারে তাই নানা আলোচনা হয় দ্বিতীয়বারের মতো আয়োজন করা বেল্ট অ্যান্ড রোড মন্ত্রী পর্যায়ের বৈঠকে। সম্প্রতি চীনের পূর্বাঞ্চলীয় প্রদেশ শান্তংয়ে অনুষ্ঠিত হয় 2 দিনব্যাপী এই সম্মেলন। যোগ দেয় 28টি দেশের মন্ত্রী, 18টি দেশের রাষ্ট্রদূত ও বিভিন্ন সংস্থার উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা। করোনা পরিস্থিতির কারণে এবার সরাসরি ও অনলাইনে 2 ভাবেই অংশগ্রহণের সুযোগ তৈরি হয় সম্মেলনে। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশ বান্ধব ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থা আরও শক্তিশালী করতে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের সঙ্গে সংযুক্ত দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান চীনের উপপ্রধানমন্ত্রী হান ছেং। নানামুখী আলোচনা ও বিশ্লেষণের পর জ্বালানি সহযোগিতার টার্মস অব রেফারেন্সে সম্মত হয় 31 সদস্য দেশ সহ সব পক্ষ। এই উদ্যোগের সঙ্গে নতুন করে যুক্ত হয় কিউবা ও মরক্কো। সাজিদ রাজু, সিএমজি বাংলা। আরও খবর নিয়ে ফিরছি একটা ছোট্ট বিরতির পর, আমাদের সঙ্গেই থাকুন।
বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি জানা অজানা চীনে। জমজমাট আয়োজনে চীনে শুরু হয়েছে ১৩০তম আমদানি রপ্তানি মেলা বা ক্যান্টন মেলা। তবে করোনা পরিস্থিতির কারণে এবার প্রথমবারের মতো মেলা অনুষ্ঠিত হবে অনলাইন ও অফলাইন এই দুই পদ্ধতিতে। চীনসহ বিশ্বের অর্ধশত দেশের ২৬,০০০ প্রতিষ্ঠান অংশ নিয়েছে এই মেলায়। বিস্তারিত জানাচ্ছেন শান্তা মারিয়া। সারি সারি প্যাভিলিয়ন ও স্টলে নানা পণ্যের সমাহার নিয়ে হাজির বিভিন্ন দেশের ব্যবসায়ীরা। যেন এক মিলন মেলার আয়োজন পূর্ব চীনের কোয়াংতুং প্রদেশের রাজধানী কোয়াংচৌতে। জাঁকজমকপূর্ণ এ মেলার আরেক নাম ক্যান্টন ফেয়ার। প্রতি বছরের মতো এবারও বসছে এ মেলা। অংশ নিয়েছে বিভিন্ন দেশের ৮,০০০ প্রতিষ্ঠান সহ মোট ২৬,০০০ শিল্প প্রতিষ্ঠান। এবারই প্রথম মেলা চলছে অনলাইন ও অফলাইনে। এবারের মেলায় ৪০টি দেশ ও অঞ্চলে ৫২টি ক্লাউড সুপারিশের আয়োজন করা হয়েছে, যার মাধ্যমে প্রচার হবে চীনের গুরুত্বপূর্ণ শিল্পের। মেলার মাধ্যমে পারস্পরিক যোগাযোগ হবে ব্যবসায়ী ক্রেতা, বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে দেশীয় ব্যবসায়ীদের। মেলায় গুরুত্ব পাচ্ছে পরিবেশ বান্ধব পণ্য। এরই মধ্যে পরিবেশ বান্ধব প্যাকেজ তৈরির জন্য ডিজাইন অ্যাওয়ার্ড পেয়েছে কোয়াংচৌর একটি প্রতিষ্ঠান। আমাদের পণ্যের বৈশিষ্ট্য হলো এগুলো আলু, গাছের ডাল ও ক্যালসিয়াম কার্বনেট থেকে তৈরি হয়। করোনা পরিস্থিতির কারণে এবারের মেলায় কঠোরভাবে মানা হচ্ছে স্বাস্থ্যবিধি। অনেক ব্যবসায়ী ও ক্রেতা ট্রেনে ভ্রমণ করছেন বলে কোয়াংচৌ স্টেশনে করোনা প্রতিরোধে মানা হচ্ছে অনেক বিধিনিষেধ। ১৯৫৭ সালে প্রথম শুরু হয় ক্যান্টন ফেয়ার। কোয়াংচৌর আগের নাম ক্যান্টন অনুসারে এখনও পরিচিত এ মেলা চলবে ২৯ অক্টোবর পর্যন্ত। শান্তা মারিয়া, সিএমজি বাংলা। নিজের মনের উপর জয়ী না হলে কিভাবে বাস্তব জগৎকে জয় করা যাবে? দুর্নীতির বিরুদ্ধে জয়ী হওয়ার অসাধারণ এই উদ্ধৃতি মনে দাগ কেটেছে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের। তার পছন্দের অথচ সাংস্কৃতিক ও নৈতিক ভিত্তি গড়ে দেওয়ার মতো আরও বেশ কিছু উদ্ধৃতি সম্পর্কে জানাচ্ছেন সহকর্মী তৌহিদ শরদ ও ফেই ফেই শিখা। কঠোরভাবে চীনের কমিউনিস্ট পার্টি পরিচালনা করতে হবে। একদিকে নিয়মকে গুরুত্ব দিতে হবে, অন্যদিকে মানুষকে ইতিবাচক মনোভাব ও সৎ গুণ লালন করার নির্দেশনা দিতে হবে। নিজের মনের ওপর জয়ী না হলে কিভাবে বাস্তব জগৎকে জয় করা যাবে? তৌহিদ, এই মাত্র আমরা শুনলাম চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কথা। তিনি দুর্নীতি দমন নিয়ে একটি প্রাচীন কবিতা উদ্ধৃত করেছেন। তা হল, এটি প্রায় ২০০ বছর আগে চীনের করা যায়। জনগণ দুর্নীতিকে সবচেয়ে ঘৃণা করে। দুর্নীতি করতে ভয় লাগে এমন ভীতি জোরদার করতে হয়। দুর্নীতি করতে না পারার পরিবেশ সুসংবদ্ধ করতে হয়। দুর্নীতি করতে না চাওয়ার চিন্তাধারা বাড়াতে হয়। অর্থাৎ আইনি পদক্ষেপ নিশ্চিত করা, নীতিগত বাধ্যবাধকতা জোরদার করা, শিক্ষা ও বিভিন্ন নির্দেশনা সঠিকভাবে কাজে লাগানো ইত্যাদি। এই অবস্থায় দুর্নীতি করতে মানুষের ভয় লাগবে এবং দুর্নীতি থেকে দূরে থাকবে। ঠিক বলেছেন আপনি। চীনের এই দুর্নীতি দমন ব্যবস্থা জনগণের ব্যাপক সমর্থন পেয়েছে।
যা দেশের দীর্ঘস্থায়ী নিরাপত্তা ও টেকসই উন্নয়নের সুদৃঢ় ভিত্তি স্থাপন করেছে। চীন একই সঙ্গে বিশ্বের দুর্নীতি দমন খাতে সক্রিয় অংশগ্রহণকারী ও অবদানকারী। সম্প্রতি জাতিসংঘের দুর্নীতি বিষয়ক বিশেষ সম্মেলনে চীন নিজের অবস্থান ব্যাখ্যা করেছে এবং জোর দিয়ে বলেছে যে দুর্নীতি বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। চীন বহু পক্ষপাত রক্ষা করা এবং আলোচনার ভিত্তিতে বিশ্বের দুর্নীতি দমনের নিয়ম ও ব্যবস্থা সুসংহত করার প্রস্তাব দিয়েছে। সমাজ থেকে দুর্নীতি দূর করার জন্য আইনের শাসন প্রতিষ্ঠা করা ও সামাজিক ন্যায্যতা বাস্তবায়ন করা জরুরি। তাহলেই সবাই সমান উন্নয়নের সুযোগ লাভ করবে। আগামী দশকের জন্য নারী ও শিশু উন্নয়ন নীতির রূপরেখা প্রকাশ করেছে চীন। এতে নারী ও শিশুদের মৌলিক অধিকার রক্ষা ও বিকাশকে গুরুত্ব দেওয়া হয়েছে। এই নীতি বাস্তবায়ন করা হলে নারী ও শিশুদের উন্নয়ন নিশ্চিত করবে বলে মনে করে চীনের স্টেট কাউন্সিল। বিস্তারিত জানাচ্ছেন রওজায়ে জাবিদা ঐশী। 2030 সালের মধ্যে চীনে কোনো ধরনের লিঙ্গ বৈষম্য থাকবে না। নারীরা সর্বক্ষেত্রে ভোগ করবে পুরুষদের সমান সুযোগ সুবিধা। নারী পুরুষের সমান উন্নয়নে প্রয়োগ করা হবে লিঙ্গ সমতার নীতি। যে কোনো পর্যায়ের নারীরা ভোগ করবে স্বাস্থ্যসেবা, শিক্ষা গ্রহণ, অর্থনীতি ও রাজনীতিতে অংশগ্রহণের সমান ও পূর্ণাঙ্গ অধিকার। সম্প্রতি আগামী 10 বছরের জন্য চীনা নারী ও শিশুদের বিষয়ে এ সংক্রান্ত উন্নয়ন নীতির রূপরেখা উন্মোচন করেছে দেশটির স্টেট কাউন্সিল। এ নীতিমালায় প্রস্তাব করা হয়েছে নারী ও শিশুদের জন্য 75টি প্রধান লক্ষ্য ও 93টি সহায়ক পরিকল্পনা। এসব বিষয়ের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে স্বাস্থ্য, নিরাপত্তা ও শিক্ষা গ্রহণের সুযোগ সহ 8টি বিষয়। শিশু উন্নয়নের রূপরেখা অনুযায়ী শিশুদের অধিকার রক্ষা আইন বাস্তবায়ন করা হলে শহরে ও গ্রামাঞ্চলের শিশুদের মধ্যে বিদ্যমান বৈষম্য কমে আসবে। সার্বিকভাবে শিশুদের বিকাশের দিকে দৃষ্টি নিবদ্ধ করে নথিতে আরও উল্লেখ করা হয়, আগামী 1 দশকের মধ্যে শিশুরা সব ধরনের মৌলিক সেবার অন্তর্ভুক্ত হবে, ভোগ করবে সমাজের সব সুযোগ সুবিধা। রওজায়ে জাবিদা ঐশী, CMG বাংলা।